করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবে। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব, আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি এই মৃণালিনী ইএনএল পড়াই ক্লাস 10-এর হিস্ট্রি সাবজেক্টের ক্লাস ছিল। তো এটা কারণবশত শ্রদ্ধেয় শিক্ষক আসতে পারেনি, তার জন্য আমি রসায়নের শিক্ষক ধ্রুব সিনহা, অবশ্যই চিনো। আজকে আমি ক্লাস 10-এর রসায়ন কেমিস্ট্রি কার্বন কম্পাউন্ডস নিয়ে কিছু আলোচনা করব, যেহেতু আর্জেন্ট আমরা ক্লাসটা অ্যারেঞ্জমেন্ট করেছি। তো এই টপিক কার্বন কম্পাউন্ড অলরেডি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক করিয়েছে এবং তোমরা নিশ্চয়ই ক্লাসগুলো দেখেছো। তো আমি সেই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আইইউপিএসি নামকরণ। তোমরা অবশ্যই জানো যে এই টপিকটা এত ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, এক্সামের জন্য, যে আইইউপিএসি নামকরণে থেকে তোমরা প্রতি বছর তোমরা দেখেছো, টেস্ট পেপার দেখেছো, বোর্ডের কোশ্চেন ব্যাংক দেখেছো যে প্রতি বছর আইইউপিএসি নাম কিন্তু পরীক্ষায় থাকে। শুধু 10-এ নয়, তোমরা যখন 11-এ উঠবে, 12-এ উঠবে, আইইউপিএসি নামকরণ, ইভেন জয়েন্ট এন্ট্রান্স পরবর্তীকালে এই পদ্ধতিটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা বিষয় তোমাদের জন্য। তো আমি যেহেতু বাচ্চারা এই নামকরণ আইইউপিএসি পদ্ধতিতে কিছু বাচ্চারা কনফিডেন্ট থাকে না, কিছুটা প্রবলেম ফিল করে, তো আমি এখানে একটু জোর দিয়ে তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ঠিক আছে? তোমরা 4:35-এ পরে তোমরা যে কোনো কোয়েরিজ, এনি প্রবলেম তোমরা কিন্তু ফোন করবে আমাকে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো দেখো ক্লাসটা ভালো করে মন দিয়ে ফলো করো। ঠিক আছে, আইইউপিএসি নামকরণ। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে জৈব যৌগ কার্বন কম্পাউন্ডস প্রকৃতিতে অসংখ্য পাওয়া গেছে, অসংখ্য, নিউমারাস। কেন তাও জানো, কেন জৈব যৌগ প্রকৃতিতে নিউমারাস অসংখ্য পাওয়া গেছে? কারণ তোমরা জানো কার্বনের কেটিনেশন একটা ধর্ম আছে, যে কার্বন পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খল, পার্শ্ব শৃঙ্খল তৈরি করে। ফলে কার্বন পরমাণু, অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে তোমরা জানো যে ভিন্ন ভিন্ন জৈব যৌগ তৈরি করতে পারে। আরেকটা আছে কার্বনের বিশেষ ধর্ম, সেটা হচ্ছে চতুর্যুজতা। একটি কার্বন পরমাণু আরও 4টি হাইড্রোজেন বা 4টি কার্বন বা অন্য একযোজী পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ তৈরি করতে পারে। তাই জৈব যৌগ লক্ষাধিক ছাড়িয়ে গেছে। তো এত বিশাল সংখ্যক জৈব যৌগের নামকরণ, প্রথম দিকে তার একটা প্রচলিত নাম চালু ছিল, ট্রিভিয়াল সিস্টেম, কমন সিস্টেম। কিন্তু সমস্যা হলো এত লক্ষ লক্ষ জৈব যৌগ, কার্বন যৌগ, এদের নামকরণ আমরা যদি এমনিতে তার উৎস কোথা থেকে পাওয়া যায়, তার ধর্ম কি, এরকম বিষয়ের উপর ভিত্তি করে তাদের যদি আমরা প্রচলিত নামকরণ করা যায়, এটা ভেরি ডিফিকাল্ট। এত যৌগের নামকরণ প্রচলিত পদ্ধতি, কোনো নিয়ম ছাড়া নামকরণ করা বড় ডিফিকাল্ট, কঠিন বিষয়। তাই বিজ্ঞানীরা একটা পদ্ধতি অবতারণা করেছে, আইইউপিএসি নামকরণ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। একটা আন্তর্জাতিক কেমিস্ট্রি একটা বডি, তারা কিছু নিয়ম, কিছু রুলস ফ্রেম করেছে যে কিভাবে আমরা এই জৈব যৌগের নামকরণ করব। সারা পৃথিবীতে, সারা বিশ্বে এই নামকরণ পদ্ধতি প্রচলিত, সারা বিশ্বে জৈব যৌগের নামকরণ করার একটা পদ্ধতি আইইউপিএসি রিকমেন্ড করেছে। সেই পদ্ধতির নাম আইইউপিএসি নামকরণ। তো আমি তোমাদের সংক্ষেপে কিছু নিয়মগুলো তুলে ধরছি। তোমাদের বইয়ের মধ্যে দেখবে নিয়মগুলো বিভিন্ন, একটা নিয়ম বলে অনেকগুলো উদাহরণ দিয়ে প্রচুর ডিসকাশন করা আছে। তো আমি সেইগুলো প্রচুরভাবে ডিসকাশন না করে আমি সামারাইজড করে সারমর্মটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো
আইইউপিএসি নামকরণ করতে গেলে তোমার প্রথম দেখতে হবে যে তোমার যে জৈব যৌগ, যে কার্বন যৌগ, সেখানে প্রথম দেখতে হবে সেখানে কার্যকরীমূলক কোনটা, অর্থাৎ ফাংশনাল গ্রুপ। জৈব যৌগের মধ্যে কার্বন চেইনের মধ্যে একটা বিশেষ গ্রুপ থাকে, একটা মূলক থাকে, একটা গ্রুপ থাকে, যে মূলকটি সেই যৌগের রাসায়নিক ধর্মকে এক্সপ্লেন করে, ব্যাখ্যা করে। একটা বিশেষ গ্রুপ থাকে, যেমন অ্যালকোহল যে জৈব যৌগ আছে, অ্যালকোহল, সেক্ষেত্রে OH মূলক থাকে। অ্যালডিহাইড যে জৈব যৌগ, তার মধ্যে CHO গ্রুপ থাকে। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে COOH গ্রুপ থাকে। এরকম এক একটা বিশেষ গ্রুপ থাকে কার্যকরীমূলক। সেই কার্যকরীমূলকটাকে তোমার প্রাধান্য দিয়ে নামকরণটা তোমার এগিয়ে যেতে হবে। তাই প্রথম খুঁজতে হবে তোমার জৈব যৌগের মধ্যে কার্যকরীমূলক কোনটা আছে, মানে তাকে আমরা প্রাধান্য দেব। এরপর আমরা নামকরণগুলো শুরু করব। দেখো, আইইউপিএসি নামকরণের প্রথম স্টেপ, আমার প্রিয় ছাত্রছাত্রী, ফার্স্ট স্টেপ হচ্ছে, প্রথম ধাপটা হচ্ছে দীর্ঘতম, সবাই লিখবে, দীর্ঘতম কার্বন শৃঙ্খল। দীর্ঘতম কার্বন শৃঙ্খল রচনা, দীর্ঘতম কার্বন শৃঙ্খল রচনা করতে হবে। কার্বনের যে শৃঙ্খল বা চেইন, এটা তোমাকে দীর্ঘতম, লংগেস্ট একটা কার্বন চেইন তোমাকে প্রথম সিলেকশন করতে হবে। তবে এই দীর্ঘতম শৃঙ্খল সিলেকশনের জন্য কিছু নিয়ম আছে আমার প্রিয় ছাত্রছাত্রী। দেখো, মনে করো একটা যৌগ এমন আছে, কার্বনের সঙ্গে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনগুলো বসিয়ে দিই। তোমরা জানো কার্বনের যোজ্যতা কত, 4, তাহলে একটা বন্ধন, এখানে আরও 3টা লাগবে। এই কার্বনে দেখো 1 2 3, 3টা বন্ধন আছে, আর একটা লাগবে। এখানে একটা বন্ধন, আরও 3টা লাগবে। তোমরা জানো কার্বনের যোজ্যতা 4। তাহলে কার্বন বাদিকে 1 বন্ধন, ডান দিকে 1 বন্ধন, আরও 2টো বন্ধন বাকি আছে, 2টো হাইড্রোজেন দিয়ে দিলাম। এই কার্বনে যাও 1 2 3, একটা বাকি আছে। এখানে দেখো 2টো বাকি, এখানে 3টে বাকি, এখানে 3টে। এই হচ্ছে তার একটা গঠন সংকেত, একটা জৈব যৌগ, হাইড্রোকার্বনস, কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি। একটা জিনিস দেখো আমার প্রিয় ছাত্রছাত্রী, এখানে দেখো কোনো কার্যকরীমূলক নেই, অ্যালকোহল নেই, অ্যালডিহাইড নেই, কিটোন নেই। যদি থাকতো, আমি কার্যকরীমূলকের যে কার্বনটা, মানে কার্যকরীমূলক যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, ওই কার্বনটাকে টার্গেট করতাম। মনে রাখো, আমি বারবার বলছি, তোমাকে আগে দেখতে হবে যৌগের মধ্যে কোনো কার্যকরীমূলক আছে কিনা। সাবধান, বারবার বলছি, কার্যকরীমূলক যদি থাকতো, সেই কার্যকরীমূলক যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, ওই কার্বনটাকে আমার টার্গেটিং কার্বন, ওইটাকে প্রায়োরিটি ধরেই আমাকে সব কিছু মানে নামকরণের পদ্ধতিগুলো করতে হবে। তো এখানে দেখুন কোনো কার্যকরীমূলক নেই, তার মানে তুমি স্বাধীন, তোমার কোনো বাধ্যবাধকতা নেই, তুমি যেদিকে খুশি যেতে পারো। মানে এখানে কোনো প্রাধান্যযুক্ত কোনো কার্যকরীমূলক নেই, তার মানে আমি স্বাধীনভাবে দীর্ঘতম শৃঙ্খল তৈরি করব। দেখো, যদি আমি সোজা যাই, কার্বন 1, কার্বন 2, কার্বন 3, কার্বন 4, কার্বন 5, 5টা কার্বনের দীর্ঘতম শৃঙ্খল। যদি আমি এই দিকে যাই, 1 2 3 4 5 6, 6টি কার্বনের শৃঙ্খল। যদি তুমি এদিকে যাও, 1 2 3, ঠিক আছে। তো দীর্ঘতম শৃঙ্খল কোনটা? এইটা থেকে ওইটা 5টা, আর এদিকে গেলে 6টা। পরিষ্কার, দিস ইজ দ্য লংগেস্ট কার্বন চেইন মাই ডিয়ার স্টুডেন্টস। এই হচ্ছে আমার দীর্ঘতম কার্বন শৃঙ্খল এই যৌগের জন্য। বুঝতে পারছো? এই হচ্ছে প্রথম আইইউপিএসি নামকরণের প্রথম ধাপ, দীর্ঘতম শৃঙ্খল তৈরি করা। এটা আমার দীর্ঘতম শৃঙ্খল। এবার আমি বলবো, এই যৌগের মধ্যে আমি এটা মুছে নিলাম শৃঙ্খলটা, একটা কার্যকরীমূলক লাগিয়ে দিচ্ছি। একটা কার্যকরীমূলক, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। আমি জানি তোমরা জানো এগুলো, অলরেডি এই চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে, এই চ্যানেলই করিয়েছে। তো আমি মনে করলাম এর মধ্যে একটা কার্যকরীমূলক আছে। ধরো এই জায়গাতে OH মানে অ্যালকোহল, এইবার তো কার্যকরীমূলক আছে। আমি আগেই বলেছি যৌগের মধ্যে কার্যকরীমূলক আছে। কোনটা? অ্যালকোহল। প্রাধান্য, এটা প্রাধান্য বেশি, প্রায়োরিটি বেশি। তাইলে অ্যালকোহল কার্যকরীমূলক যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই কার্বনটাকে তোমার দীর্ঘতম শৃঙ্খলের ভিতরে ঢুকাতে হবে। দিস ইজ দ্য ক্রাইটেরিয়া মাই ডিয়ার স্টুডেন্টস।
কার্যকরীমূলক প্রাধান্যযুক্তমূলক তার যে যুক্ত কার্বন, এই কার্বনটাকে দীর্ঘতম শৃঙ্খলে ঢুকিয়ে তোমাকে লংগেস্ট চেইন বানাতে হবে। আগের মতন এইদিকে 6টা কার্বন পাবো বলে তুমি এদিকে যেতে পারবে না, কারণ যদি তুমি এইদিকে যাও শৃঙ্খলটা লম্বা হবে, দীর্ঘতম হবে, ঠিক আছে, কিন্তু কার্যকরীমূলক প্রাধান্যযুক্তমূলক তার কার্বনটা চেইনের বাইরে চলে যাবে। দিস ইজ নট অ্যালাউড। এই কার্বনকে চেইনে ঢুকাতেই হবে, ওকে ঢুকিয়ে তোমাকে দীর্ঘতম শৃঙ্খল তৈরি করতে হবে। তার মানে দিস ইজ দ্য লংগেস্ট চেইন মাই ডিয়ার স্টুডেন্টস ফর দিস কম্পাউন্ড। এই যৌগের জন্য দিস ইজ দ্য লংগেস্ট কার্বন চেইন, দীর্ঘতম শৃঙ্খল। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ। এই হচ্ছে দীর্ঘতম কার্বন শৃঙ্খল রচনা করার নিয়ম IUPAC পদ্ধতিতে। অবশ্যই বুঝতে পেরেছো। যদি না বুঝে তো আমি তো বলেছি 4:35 পর তোমরা কিন্তু টেলিফোন করবে, ফোন করবে, যে কোনো কোয়েরিজ আমি কিন্তু তোমাদের সলভ করে দেব। ওকে, এইবার প্রথম ধাপটা শেষ, দীর্ঘতম কার্বন শৃঙ্খল রচনা, বুঝতে পেরেছ। দ্বিতীয় ধাপ, আমি এটা মুছে নিচ্ছি, তোমরা নিচে তুলে ফেলেছ। 2 নম্বর ধাপ। প্রথম ধাপটা শেষ করে আমরা যাব দীর্ঘতম কার্বন শৃঙ্খলের নাম্বারিং মানে কার্বনগুলোকে নাম্বারিং করতে হবে, নাম্বারিং অফ কার্বন চেইন। তা দীর্ঘতম কার্বন শৃঙ্খলে কার্বনের নাম্বারিং, আচ্ছা ইংলিশে বলে দিচ্ছি নাম্বারিং বোঝাটাই বড় জিনিস, সঠিক বাংলাটা আসছে না। দীর্ঘতম কার্বন শৃঙ্খলে কার্বনের নাম্বারিং, ঠিক আছে, তোমরা বুঝতে পারলেই হলো। কার্বনের নাম্বারিং করতে হবে, মানে কার্বনগুলো কার্বন 1, কার্বন 2, কার্বন 3, কার্বন 4, কার্বন 5, কার্বনের নাম্বার দিতে হবে। এই যে কার্বন শৃঙ্খল বানিয়েছি আমরা, কয়টা কার্বন? 5টা, 1 2 3 4 5। এই কার্বনগুলোকে নাম্বার দেবো, কার্বন 1, কার্বন 2, কার্বন 3, কার্বন 4, কার্বন 5। নাম্বার দেওয়ার কিছু নিয়ম আছে মাই ডিয়ার স্টুডেন্টস। নিয়মটা কি? নিয়মটা হলো, তোমার যে শৃঙ্খল তুমি যে বানিয়েছো প্রথম ধাপে, এই কার্বনগুলো নাম্বারিং করার রুল কি জানো? নাম্বারিং করতে হবে ইদার ফ্রম লেফট এন্ড অর ফ্রম রাইট এন্ড অফ দ্য চেইন। অর্থাৎ চেইনের শৃঙ্খলের হয় বাঁদিকের প্রান্ত থেকে শুরু করতে হবে, না হয় ডান দিকের প্রান্ত থেকে শুরু করতে হবে। তুমি মাঝখান মিডিল থেকে তুমি কিন্তু নাম্বারিং করতে পারবে না, প্রোভাইডেড আরেকটা রুল আছে, বাঁদিকের প্রান্ত না ডান দিকের প্রান্ত, এমন প্রান্ত থেকে তুমি নাম্বারিং করবে যাতে তোমার প্রাধান্যযুক্ত যে কার্যকরীমূলক সেটা যাতে কম নাম্বারিংয়ে পাওয়া যায়, লেস নাম্বারিং হয়। পরিষ্কার? আমার এখানে প্রাধান্যযুক্ত গ্রুপ কোনটা? অ্যালকোহল গ্রুপ, OH গ্রুপ। তার মানে আমি বাঁদিকের বা ডান দিকের এমন প্রান্ত থেকে নাম্বারিং করব যাতে ওই অ্যালকোহল যে কার্যকরীমূলক প্রাধান্যযুক্তমূলক ওই কার্বনটা যাতে কম নাম্বারিং হয়। পরিষ্কার? আমি যদি বাঁদিক থেকে নাম্বারিং করি 1 2 3 4, 5th কার্বনে গিয়ে কার্যকরীমূলক। যদি আমি ডান দিকের প্রান্ত থেকে করি কার্বন নাম্বার 1, ফার্স্ট কার্বনের মধ্যে কার্যকরীমূলক, অবশ্যই লেস নাম্বারিং হবে রাইট হ্যান্ড সাইড থেকে। তার মানে নাম্বারিং করব এই দিক থেকে, কার্বন 1, কার্বন 2, কার্বন 3, কার্বন 4, কার্বন 5। এই হচ্ছে নাম্বারিং। কার্যকরীমূলক যুক্ত কার্বনটাকে লেস নাম্বারিং করতে হবে, কার্বন নাম্বারিং করে যাতে ওই কার্বনটা কম নাম্বার মধ্যে পাওয়া যায়, সেইভাবে তোমাকে নাম্বারিং করতে হবে। ওকে প্রিয় ছাত্রছাত্রী, এখন মনে করো কার্যকরীমূলকটা নেই, মানে আগের কেসটা কার্যকরীমূলকটা নেই, এইবার তো শৃঙ্খলটাই তো ভুল হয়ে গেছে। কেন? কার্যকরীমূলক না থাকলে তো দীর্ঘতম শৃঙ্খল আমি যেদিকে খুশি যেতে পারবো, যাতে কার্বন শৃঙ্খলটা লম্বা হয়, দীর্ঘতম হয়। তার মানে দিস ইজ দ্য লংগেস্ট চেইন। এইবার 6টা কার্বনের লংগেস্ট চেইন। আমি দেখো প্রত্যেকটা জিনিস তোমাদের একদম ক্লেরিফাই করার চেষ্টা করছি, খুঁটিনাটি বিষয়গুলো, কারণ আমি জানি বাচ্চারা এইসব বিষয়ে ভীষণ কনফিউশন ফিল করে। আমি তোমাদের ওই মানে সাইকোলজিটা বুঝি। ওকে, তো এই শৃঙ্খলটাতে এবার নাম্বারিং কীভাবে করব? দেখো এইবার তো কার্যকরীমূলক নেই, কি করব? এইবার কার্যকরীমূলক নাই, কি আছে? কিছু পার্শ্ব শৃঙ্খল আছে, সাইড চেইন। এই যে মিথাইল গ্রুপ, মেইন চেইনের বাইরে যে
গ্রুপ থাকে এরকম CH3 বা C2H5, এগুলোকে বলা হয় অ্যালকিল মূলক। তোমরা জানো, এগুলো পড়ানো হয়েছে। অ্যালকিল মূলক, মিথাইল, ইথাইল, এগুলোকে বলা হয় পার্শ্ব শৃঙ্খল। এবার দেখো কার্যকরী মূলক নেই, তাহলে নাম্বারিং আমরা এমন প্রান্ত হয় বাদিক বা ডান দিকের প্রান্ত থেকে করব যাতে পার্শ্ব শৃঙ্খলগুলো যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই নাম্বারগুলো যাতে কম হয়, কম নাম্বারিং হয়, কারণ এই ক্ষেত্রে কার্যকরী মূলক নেই। দেখি বাদিক থেকে যদি নাম্বারিং করি 1 2 3 4 5 6 কার্বন, কোথায় কোথায় পেলাম? একটা পার্শ্ব শৃঙ্খল 2 নম্বরে আছে আর একটা পার্শ্ব শৃঙ্খল 4 নম্বরে আছে। তা 2 + 4 যোগফল কত? 6। বাদিক থেকে নাম্বারিং করাতে পার্শ্ব শৃঙ্খল দুইটির অবস্থানের যোগফল 6। এইবার যদি ডান দিক থেকে নাম্বারিং করতাম 1 2 3, 3 মধ্যে একটা পার্শ্ব শৃঙ্খল, 4 5, 5 নম্বরের মধ্যে আরেকটা পার্শ্ব শৃঙ্খল, 3 + 5 8। তাই ডান দিক থেকে নাম্বারিং করলে দুটি পার্শ্ব শৃঙ্খলের অবস্থানের যোগফল 8, আর বাদিক থেকে নাম্বারিং করলে দুটি পার্শ্ব শৃঙ্খল মিথাইল গ্রুপের অবস্থানের যোগফল 6। কোন যোগফলটা কম? এটা। তার মানে বাদিক থেকে নাম্বারিং করতে হবে যাতে যোগফলটা কম হয়। এটাকে ইংরেজিতে বলা হয় লিস্ট সাম রুল। লিস্ট সাম রুল। এমন প্রান্ত থেকে নাম্বারিং করব যাতে পার্শ্ব শৃঙ্খলগুলি অবস্থানের যোগফল কম হয়। লিস্ট সাম রুল। এইভাবে তোমাদের প্রতিটা জিনিস, খুঁটিনাটি জিনিস তোমাদের কিন্তু বুঝতে হবে, তখনই তোমরা এই নামকরণ কনফিডেন্ট হবে। ক্লাস 10-এ করছো, 11-এও করবে আরেকটু টিপিক্যাল, 12-এও করবে আরেকটু টিপিক্যাল, জয়েন্ট এন্ট্রান্সে পর্যন্ত 12-এ যখন দেবে তখনও কিন্তু আইবিসি নামকরণ থাকবে, শুধু লেভেলগুলো চেঞ্জ হবে, ডিফিকাল্টি লেভেলটা বেড়ে যাবে। তো এখন থেকে ক্লাস 10 থেকে তোমাদের প্রতিটা জিনিসকে তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে কনসেপ্ট ক্লিয়ার করো, আমার সাজেশন তোমাদের প্রতি। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি কনফিডেন্ট তোমরা দীর্ঘতম শৃঙ্খল কিভাবে তৈরি করে বুঝতে পেরেছো, নাম্বারিং কার্বন চেনটাকে কীভাবে নাম্বারিং করতে হয় এটাও বুঝতে পেরেছো। দ্বিতীয় ধাপটা শেষ। এইবার 3 নম্বর ধাপে আমরা কি করব? এখনও তো নামকরণ করিনি। নামকরণ করার জন্য আমরা শুধু প্রস্তুতি নিচ্ছি। আমরা প্রথমে দীর্ঘতম শৃঙ্খল বানালাম, নাম্বারিং করলাম। এইবার 3 নম্বর ধাপ হচ্ছে নামকরণ। নামকরণ মানে নেমিং। এইবার নাম লেখার পালা মাই ডিয়ার স্টুডেন্টস। এইবার নামকরণ করতে গেলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা দেখো, নামকরণ করার জন্য তোমার কয়েকটা জিনিস আমি এখানে ব্রিফলি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। 4টা জিনিস তোমাকে সিস্টেমেটিক লিখতে হবে। দেখো আমি কিন্তু নিজের মতো করে বলছি, বইয়ের মধ্যে তো এরকম তুমি পাবে না। নামকরণ, নাম লেখার জন্য তোমাকে 4টা জিনিস সিস্টেমেটিক, সিকোয়েন্সিয়ালি তোমাকে লিখতে হবে। 4টা জিনিস, তুমি কিন্তু এই সিকোয়েন্সটা পাল্টাতে পারবে না। প্রথম কি লিখতে হবে? প্রথম লিখতে হবে, আমি ইংরেজিতে লিখছি কিন্তু বলবো বাংলায়, প্রেফিক্স। প্রেফিক্সটা কি বলবো আমি? প্রথম লিখবো আমি প্রেফিক্স। প্রেফিক্স মানে কি জানো? মানে কার্বন চেইনে, যে দীর্ঘতম চেইনে কার্বন কয়টা আছে সেই কার্বন সংখ্যাটা বলার। তোমরা জানো একটা কার্বনকে রুটটাকে কি বলে? মিথ। তোমরা জানো এগুলো? আমি জানি। একটা কার্বন হলে আমরা এটাকে বলি কি? মিথ। 2টা কার্বনকে বলে কি? ইথ। 3টা কার্বন যদি তোমার দীর্ঘতম শৃঙ্খলে থাকে তাকে বলে প্রপ। 4টা কার্বন যদি তোমার চেইনে থাকে দীর্ঘতম চেইনের মধ্যে এটাকে বলে বিউট। 5টা কার্বন যদি চেইনে থাকে এটাকে বলে প্যান্ট। 6টা কার্বন থাকে যদি তাকে বলে হ্যাক্স। 7 কার্বনের চেইন যদি হয় হ্যাপ্ট। 8 কার্বনের চেইন যদি হয় অক্ট। 9 কার্বনের চেইন যদি হয় নন। 10 কার্বনের চেইন হলে বলে ড্যাক। এটা হলো কার্বন চেইনটা। এটাকে আমরা বলি ওয়ার্ড রুট, মানে আমার যৌগের রুটটা, মেইন মূলটা কি? কার্বন। যেমন আমার এই যৌগের মধ্যে চেইনে কটা কার্বন বলো তো? 6টা কার্বন। 6টা কার্বন মানে আমার এই যৌগের রুটটা হলো হ্যাক্স।
রুটটা হলো হ্যাক্স। তাহলে শৃঙ্খলে, দীর্ঘতম শৃঙ্খলে যে কয়টা কার্বন আছে, আমার রুট, আমার এই ক্ষেত্রে 6টা কার্বন মানে হ্যাক্স। এই রুটটা বলা হয় 2 নম্বরে, এটাকে বলে রুট, ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট আমার এই যৌগের মধ্যে 6টা কার্বন মানে কি হ্যাক্স হবে। তাহলে ওয়ার্ড রুট বলার আগে যে জিনিসটা বলতে হয় তাকে বলা হয় প্রেফিক্স। মানে ওয়ার্ড রুটের আগে, প্রেফিক্স মানে কি আগে, বিফোর, প্রেফিক্স রুটের আগে যেটা বলতে হয় এটা বলবে। এরপরে রুটটা বলবো, চেনের মধ্যে কটা কার্বন আছে এই রুটটা বলবো, ওয়ার্ড রুট। রুটের পরে যে দুটা জিনিস বলবো এদেরকে বলা হয় সাফিক্স। সাফিক্স মানে পরে, সাফিক্স মানে হচ্ছে পরে, রুটের পরে। আর প্রেফিক্স মানে হলো রুটের আগে। বাস এই 4টা জিনিস লিখবে। প্রথমে প্রেফিক্স, প্রেফিক্সগুলো কি আমি বলছি। প্রেফিক্স বলার পর আমার দীর্ঘতম শৃঙ্খলের ওয়ার্ড রুটটা ডিপেন্ডিং অন কার্বন নাম্বারস, এই যে তোমরা জানো এগুলো। রুটের পরের যে দুইটা জিনিস এগুলোকে সাফিক্স। একটা হলো প্রাইমারি সাফিক্স, প্রাইমারি সাফিক্স মানে এটা থাকবেই, প্রতিটা যৌগে এটা দিতেই লাগে, প্রাইমারি সাফিক্স। আরেকটা হলো সেকেন্ডারি সাফিক্স, এটা অনেক যৌগে থাকে না, অনেক যৌগের মধ্যে থাকবে, তাই এটা সেকেন্ডারি সাফিক্স। তাহলে রুটের আগেরটা প্রেফিক্স আর রুটের পরেরগুলো সাফিক্স। একটা প্রাইমারি সাফিক্স মানে সব সময় থাকবেই এটা, আর সেকেন্ডারি সাফিক্স অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। এইবার বলবো এই 4টা জিনিস কিভাবে লিখবো আমরা যৌগের নামকরণের সময়। দেখো, নামকরণ লেখা প্রথম প্রেফিক্স। প্রেফিক্স কি? আমার রুটটা তো এটা 6টা কার্বনের শৃঙ্খল, এই রুটের বাইরে, শৃঙ্খলের বাইরে কার্যকরীমূলক ছাড়া অন্য যে গ্রুপগুলো থাকে তাদেরকে বলা হয় সাবস্টিটুয়েন্ট গ্রুপস। এখানে কার্যকরীমূলক নাই। দীর্ঘতম শৃঙ্খল বাদ দিয়ে আর কি আছে? মিথাইল, মিথাইল, এই গ্রুপগুলোকে বলা হয় সাবস্টিটুয়েন্ট গ্রুপ, এইগুলোকে প্রেফিক্স বলা হয়। এই সাবস্টিটুয়েন্ট গ্রুপ দীর্ঘতম শৃঙ্খল বাদ দিয়ে, কার্যকরীমূলক বাদ দিয়ে অন্য যে গ্রুপগুলা, মিথাইল, ইথাইল, ক্লোরো, ব্রোমো, অন্য যে গ্রুপগুলা থাকে তাদেরকে বলা হয় প্রেফিক্স। রুটের আগে বলতে হয়। তো প্রেফিক্সগুলো বলি। আমার এই যৌগে প্রেফিক্স কটা আছে? 2টা আছে, মিথাইল, মিথাইল। সিমিলার গ্রুপ যদি 2টা থাকে, ডাই, ডাই মানে 2টা সিমিলার গ্রুপ। 3টা হলে ট্রাই, 4টা হলে টেট্রা, 5টা হলে পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, নোনা, ডেকা, 10টা হলে ডেকা, 11টা হলে ইউনিডেক, 12টা হলে ডোডেক, ট্রাইডেক, টেট্রাডেক, এগুলো তোমরা পরে পাবে। তো আমার এখানে 2টি গ্রুপ আছে। কি গ্রুপ? মিথাইল, মিথাইল। 2টা মানে ডাই, ডাইমিথাইল, ডাইমিথাইল। আমার প্রেফিক্সগুলো হচ্ছে, এই যৌগের জন্য প্রেফিক্স হচ্ছে ডাইমিথাইল। 2টা মিথাইল মানে ডাইমিথাইল। কিন্তু এই ডাইমিথাইল, 2টা মিথাইল আমার চেইনের মধ্যে কোন কোন কার্বনের সঙ্গে যুক্ত আছে দেখো তো। এই মিথাইলটা যুক্ত আছে 2 নাম্বার কার্বনের সঙ্গে। আমার নাম্বারিং করেছি এই জন্যই, কোন গ্রুপটা কার সঙ্গে যুক্ত এটা মেনশন করব, তার জন্যই নাম্বারিং করেছি আমরা। এই মিথাইলটা 2 নাম্বারের সঙ্গে যুক্ত, এই মিথাইলটা 4 নাম্বারের সঙ্গে যুক্ত। তা 2 নাম্বারে একটা, 4 নাম্বারে একটা, 2টা মিথাইল, ডাইমিথাইল। কোথায় কোথায়? 2 নাম্বারে, 4 নাম্বারে। 2,4, 2,4 মানে 2,4, একটা হাইফেন দেবে। 2টা মিথাইল মানে ডাইমিথাইল, ডিআই ডাই মিথাইল। 2তে একটা, 4-এ একটা, 2টা মিথাইল, ডাইমিথাইল। একটা কথা বলবো আমার প্রিয় ছাত্রছাত্রী, আইইউপিএসি নামকরণ এই যৌগের জন্য একটা নাম তো, যেভাবে তোমার নাম, আমার নাম, আমাদের নাম, নাম কি? একটা সিঙ্গেল ওয়ার্ড, একটা শব্দ। তাহলে যৌগের নাম, আইইউপিএসি নাম, এটাও একটা শব্দ, এ সিঙ্গেল ওয়ার্ড। তার জন্য আমরা দেখো, আমরা স্পেস দেব না। নাম্বারের পরে যদি ওয়ার্ড লিখতে হয় হাইফেন দেব, আর নাম্বার না থাকলে অ্যাটাচ লিখবো, তুমি স্পেস দিতে পারবে না। সিঙ্গেল ওয়ার্ড, একটি শব্দ। ওকে, মনে রাখো। 2,4 ডাইমিথাইল। প্রেফিক্স 2টা শেষ, এটা করে ফেলেছি। প্রেফিক্স শেষ করে আমি চলে যাব ওয়ার্ড রুট। আমার চেইনে কয়টা কার্বন? 1, 2, 3, 4, 5, 6, 6টা কার্বনের রুট কি? 6টা কার্বনের রুট হলো হ্যাক্স।
তাইলে এখানে হ্যাক্স, এখানে আমি স্পেস দেব না, হাইফেন দেব না। কেন? নাম্বার যখনই পুটিং করি তখনই হাইফেন দেই, নাম্বার না থাকলে অ্যাটাচ লিখবো, এটার সঙ্গে অ্যাটাচড হ্যাক্স। স্পেসও দেবে না, গ্যাপ দেবে না, কারণ নামটা একটা শব্দ, একটা ওয়ার্ড, অ্যাটাচ লিখবে, হ্যাক্স। হ্যাক্স 6 টাকার বনের ওয়ার্ড রুট হ্যাক্স। ওয়ার্ড রুটটাও বলে দিলাম। সিস্টেমেটিক, ইউ হ্যাভ টু ফলো দিস। এরপর হচ্ছে প্রাইমারি সাফিক্স, প্রধান সাফিক্স। সাফিক্স মানে কি? আমার এই যে চেইনটা, দীর্ঘতম চেইনের মধ্যে যে কার্বন কার্বন যে যুক্ত হয়েছে, কার্বন কার্বনের বন্ডিংটা দেখো, সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড। কার্বন কার্বনের মধ্যে আমার ওয়ার্ড রুটের মধ্যে, প্যারেন্ট চেইনের মধ্যে, কার্বন কার্বনের মধ্যে যে বন্ধন সব সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ডের প্রাইমারি সাফিক্স হলো এন। এনই মানে সিঙ্গেল বন্ড। যদি কার্বন চেইনের কার্বনগুলো যদি সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে, প্রাইমারি সাফিক্সটা এন। যদি ডাবল বন্ড থাকে ইএনই, কিন্তু এখানে কোনো ডাবল বন্ড নেই। যদি ট্রিপল বন্ড থাকে কার্বনের মধ্যে ওয়াইএনই, ওয়াইএনই। তা আমার এখানে দেখো সিঙ্গেল 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 সিঙ্গেল, আমার চেনের মধ্যে সব কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে। প্রাইমারি সাফিক্সটা হলো সিঙ্গেল বন্ড। এটা সিঙ্গেল বন্ড, এটা ডাবল বন্ড, এটা ট্রিপল বন্ড। সিঙ্গেল বন্ড মানে এন, এ এন ই। প্রাইমারি সাফিক্স হলো সিঙ্গেল বন্ড, এন। পরিষ্কার বুঝতে পারছো? এটা প্রত্যেকটা যৌগিক কার্বন চেনের মধ্যে তো বন্ডিং থাকবেই, সিঙ্গেল ডাবল ট্রিপল, তার মানে এটা প্রাইমারি, সব ক্ষেত্রে এটা থাকবে, তার জন্য প্রাইমারি সাফিক্স। লাস্টে যাই, এটা শেষ হয়ে গেল। সেকেন্ডারি সাফিক্স, এটা কি? যদি কার্যকরীমূলক থাকতো, যদি কার্যকরীমূলক থাকতো, প্রত্যেকটা কার্যকরীমূলকের একটা সাফিক্স থাকে, তোমরা জানো এগুলো। যেমন ওএইচ গ্রুপের সাফিক্স কি? অল। অলরেডি পড়ানো হয়েছে, এই চ্যানেলে পড়ানো হয়েছে। এলডিহাইড গ্রুপ সিএইচও, তার সাফিক্স কি? আল। কিটোন গ্রুপের সাফিক্স কি? ওন। সিডাবলওএইচ কার্বক্সিলিক অ্যাসিডের সাফিক্স কি? ওইক অ্যাসিড। তোমাদের বইয়ের মধ্যে দেখবে টেবুলার ফর্মে লেখা আছে কার্যকরীমূলকগুলো সাফিক্স, এগুলো মুখস্থ করতে হবে। তাহলে আমার এই যৌগের দেখো কোনো কার্যকরীমূলক নাই, তাইলে কোনো সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স নাই, তাইলে শেষ। এই হচ্ছে আইপিএসি নামকরণ এই যৌগের জন্য। 3টা আছে, লাস্টেরটা নাই কেন? এখানে কোনো কার্যকরীমূলক নেই। যদি থাকতো এখানে দিয়ে দিতাম, সাফিক্সটা দিয়ে দিতাম। এক্সাম্পল, মনে করো এই জায়গাতে এই 2 নম্বর কার্বনের মধ্যে ওএইচ গ্রুপ, অ্যালকোহল গ্রুপ আছে। 2 নম্বর কার্বনের মধ্যে অ্যালকোহল গ্রুপ আছে, তাইলে তো কার্যকরীমূলক, সেকেন্ডারি সাফিক্স। ওএইচ গ্রুপের সাফিক্স কি? অল। তোমরা জানো অল কোন কার্বনে আছে? 2 নম্বর কার্বনে। তাইলে এই একটা কথা বলবো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যখন আমরা সাফিক্স লাগাতে যাব, তখন যখন হাইফেন দিতে যাব, হাইফেন কেন দেব? নাম্বার দেব তো, 2 নাম্বার। 2 নম্বরের মধ্যে কি আছে? অল আছে। যখন এই নাম্বার বসাতে যাব, মনে রাখবে ওই প্রাইমারি সাফিক্স যে লিখেছিলাম এন, কোনো সময় ইন থাকবে, কোনো সময় আইন থাকবে, ওই লাস্টের যে ইটাকে তোমরা ড্রপ করে দেবে, ফেলে দেবে। যখন সাফিক্স লাগাবে, সেকেন্ডারি সাফিক্স লাগানোর সময় প্রাইমারি সাফিক্সের লাস্টে যে ই থাকে, এই যে ই এন ইন আইন, লাস্টে ইটাকে তুলে দিয়ে তোমরা সেকেন্ডারি সাফিক্স কার্যকরীমূলকটা বসিয়ে দেবে। আর যদি এটা না থাকতো তাহলে তো, যেমন ধরো কার্যকরীমূলকটা না থাকলে কি করলাম? হইলে এন, শেষ। কিন্তু যেই সেকেন্ডারি সাফিক্স লাগাতে যাব, এটাকে তুলে দিয়ে কত নম্বরে আছে? 2 নম্বরে। কিটা? অল। ডান। এইভাবে আমরা আইপিএসি নামকরণ করব মাই ডিয়ার স্টুডেন্টস। এ বি সি ডি, এই 4টা জিনিস তোমার মুখস্থ করতে হবে। প্রথম কি? আবার বলো, প্রথম কি? প্রেফিক্স, মানে প্রতিস্থাপকমূলক। মিথাইল, ইথাইল, ক্লোরো, ব্রোমো, মেইন চেনের বাইরে যে গ্রুপগুলো থাকে, এগুলো বলার পরে ওয়ার্ড রুট, চেনের মধ্যে কয়টা কার্বন আছে, এই যে। এরপর প্রাইমারি সাফিক্স, চেনের মধ্যে সিঙ্গেল ডাবল ট্রিপল, সিঙ্গেল বন্ড হলে এন, ডাবল বন্ড ইন, ট্রিপল বন্ড থাকলে ওয়াইএনই। এরপর সেকেন্ডারি সাফিক্স, কার্যকরীমূলক, না থাকলে তো নেই, যদি থাকে প্রাইমারি সাফিক্সে এটাকে তুলে দিয়ে সাফিক্সটা বসিয়ে দাও, সেকেন্ডারি সাফিক্স। সিম্পল, জাস্ট ইউ মাস্ট ফলো দিস সিকোয়েন্স। তুমি আইপিএসি নামকরণ তুমি একদম কনফিডেন্ট হবে। ক্লাস 10, 11ও গিয়ে করবে, 12ও করবে। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল থিং, বেসিক থিং। ওকে,
তোমরা কিন্তু ফোন করবে এনি কোয়েরিজ। ওকে, এটা আবার আমি ইংলিশে লিখলাম কেন জানো? আমি তোমাদের একটা পরামর্শ দেব আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যদিও তোমরা বাংলা মাধ্যমে যদি পড়ো, আমি বলবো আইইউপিএসি নামটা ইংরেজিতে লেখা শিখো। কারণ জানো, অনেক সময় এই নামটা ইংরেজিতে লিখতে গেলে সুবিধা, মনে রাখতেও সুবিধা। অন্য সব কিছু বাংলায় লেখো, শুধু নামটাকে ইংলিশে লেখো। আমি বলবো ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমি জানি বাংলা মিডিয়াম ম্যাক্সিমাম স্টুডেন্ট আইইউপিএসি নামটা ইংলিশে লেখে। ইংলিশে লেখাতে আলাদা একটা কনফিডেন্স পাওয়া যায়, কারণ এটার মধ্যে কিছু মানে রুলগুলোকে ইজিলি এক্সপ্লেন করা যায়। তাই আমি বলবো তোমরা বাংলা মাধ্যম সব কিছু শুধু নামটাকে ইংলিশে লেখো। আমি বলবো, আমি পরামর্শ দেবো এটা। এরপরও যারা মনে করে না বাংলায় লিখবো, তার জন্য আমি বাংলায় লিখে দিচ্ছি। 2,4 ডাইমিথাইল মানে এরকম ডাই মিথাইল, এরপরে কি হেক্স, হেক্স আর এন, হেক্সেন। হেক্সেন টুঅল। ঠিক আছে, দেখো বাংলায় লিখতে গেলে তো কত মানে অনেক চিন্তা করতে হচ্ছে, কোন জায়গাতে বানান কী হচ্ছে কি না। ইংরেজিতে লিখতে সুবিধা, এটা মনে রাখতেও সুবিধা, অসুবিধা নাই। বাংলায়ও লিখে দিলাম, ইংরেজিতেও লিখে দিলাম। ওকে, ঠিক আছে। তো আমি আরও এক্সাম্পল নিচ্ছি আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আমি আবার এটা মুছে নিয়ে নতুন একটা যৌগ নিয়ে স্টার্ট করব, তোমরা কিন্তু ফোন করবে, ঠিক আছে? আমি আরেকটা যৌগ নিচ্ছি, তোমরা কিন্তু যে কোনো একটা যৌগ, যে কোনো তোমাদের যেটা তুমি করতে পারছো না, প্রবলেম হচ্ছে, তোমরা ফোনে আমাকে বলো, আমি তোমাদেরকে সহযোগিতা করব। আচ্ছা, আরেকটা কেস নিলাম, ধরো এইরকম। আচ্ছা, একটা কাজ করে অন্যরকম একটা যৌগ দিয়ে করতে বলি, ইজিলি না বলে অন্যভাবে বলি। CH3 হোল 3C আবার CH3 হোল 2 CHO, এমন একটা যৌগ দিলাম। এটাকে বলে কনডেন্স সংকুচিত ফর্মুলা। ঠিক আছে, এটাকে আমি এক্সপান্ড করছি। দেখো সবাই, CH3 হোল 3C মানে সির 3 দিকে 3টা CH3 আছে, 3 দিকে 3টা CH3 আছে। আমি এটাকে বিস্তৃত আকারে লিখছি, CH3 3টা হোল 3Cর সঙ্গে 3 দিকে 3টা। এরপরে আবার সির সঙ্গে দেখো আবার CH3 কয়টা? 2টা, উপরে একটা CH3, নিচে একটা CH3, 2টা দিলাম। এরপর কি CHO যে কার্যকরীমূলক অ্যালডিহাইড, এটা স্ট্রাকচারটা ভেঙে লিখি, এই হলো তার CHOর গঠন সংকেত, অ্যালডিহাইড মূলকের স্ট্রাকচার। দেখো একই যৌগ, এটা হলো তার কনডেন্স ফর্মুলা, সংকুচিত ফর্মুলা, এটা তার বিস্তৃত ফর্মুলা, একই যৌগের 2টা রূপ। ঠিক আছে, তো আমি উপরেরটা মুছে নেই, ওইটা সংকুচিত, এটাকে আমি এক্সপান্ড করে দিয়েছি। স্টার্ট করি নামকরণটা। আমি তোমাদের বলেছি প্রথম দেখতে হবে যৌগের মধ্যে প্রধান প্রায়োরিটি গ্রুপ কোনটা, কার্যকরীমূলক CHO। এই কার্যকরীমূলক CHOর এই কার্বনটাকে প্রায়োরিটি, ওকে মেইন চেনে ঢুকিয়ে দীর্ঘতম শৃঙ্খল বানাও। দিস ইজ দ্য লংগেস্ট চেন, প্যারেন্ট চেন। প্রথম ধাপ নাম্বারিং করব, বাঁ দিক থেকে নাম্বারিং করলে কার্যকরীমূলকটা 4 নাম্বার, এদিক থেকে করলে 1 নাম্বার, তাহলে 1 2 3 4, কারণ ওইটাকে লেস নাম্বারিং করতে হবে। নাম্বারিং করলাম, এবার নাম লিখব। প্রথম প্রেফিক্স কিতা বলো? মিথাইল 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 মিথাইল, 4টা মিথাইল মানে টেট্রা মিথাইল। কোথায় 2 নম্বরে 2টা, 2,2, দেখো 2 নম্বরে উপরে নিচে 2টা, 3 নম্বরে 2টা, 3,3, 4টা হয়ে গেছে টেট্রা মিথাইল, TETRA, টেট্রা মানে 4টা, মিথাইল METHYL। তাহলে প্রেফিক্সগুলো শেষ, এটা শেষ। এইবার ওয়ার্ড রুট, চেইনে কটা কার্বন আছে? 4টা কার্বনের ওয়ার্ড রুট কি? বিউট। এই যে 4টা কার্বনের ওয়ার্ড রুট বিউট। এরপরে প্রাইমারি সাফিক্স, আমি এটা মুছে নেই। এরপর প্রাইমারি সাফিক্স, এরপর সেকেন্ডারি সাফিক্স মুছে নিলাম। প্রাইমারি সাফিক্স কি? দীর্ঘতম চেইনের মধ্যে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, সব সিঙ্গেল বন্ড, ANE, সিঙ্গেল বন্ডের সাফিক্স প্রাইমারি সাফিক্স N। এরপরে সেকেন্ডারি সাফিক্স মানে কার্যকরীমূলক, এই যে অ্যালডিহাইড, এই অ্যালডিহাইড গ্রুপের কার্যকরীমূলকের সেকেন্ডারি সাফিক্স কি? আল। কত নম্বরে আছে? 1 নম্বরে আছে।
তাহলে লাস্ট এটাকে ড্রপ করে 1L, L মানে অ্যালডিহাইড। তবে প্রধান সাফিক্সটা 1 নম্বরে যদি থাকে এই 1টা দিলেও পারো না দিলেও পারো, না দিয়ে লিখলে 1L, না লিখে একলগে বিউটানেল, মানে এল প্রধান সাফিক্স এল এর সামনে কোনো নাম্বার নেই মানে 1 নম্বরে আছে। প্রধান সাফিক্স 1 নম্বরে থাকলে 1টা দিতেও পারো না দিলেও পারো। এই তার আইপিএসি নামকরণ। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলায় যদি লেখি টেট্রামিথাইল বিউটানাল, এই তার নামকরণ। তাইলে পরিষ্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই একটা ইম্পর্টেন্ট বিষয় আইবিএসের নামকরণ তোমরা অলরেডি আগে করেছো, পড়ানো হয়েছে। এরপরও আমি একটু রিকলিং করলাম, আজকে যেহেতু একটা এক্সট্রা ক্লাস পেয়েছি আমি, তোমাদের কোনো জায়গায় কনফিউশন থাকতে পারে সেটা আমি দূর করার চেষ্টা করলাম। ঠিক আছে, তোমরা অবশ্যই বুঝেছো, ক্লাসটা মন দিয়ে দেখেছো, বা তোমরা পরবর্তীকালেও তোমরা চ্যানেলের লিঙ্কটা পাবে, ফেসবুক পেজে থাকবে, তোমরা ক্লাসটা দেখে নিও। এবং যে কোনো কোয়েরি তোমরা পরবর্তীকালে যদি আমিও আসতে পারি, অন্য টিচারও আসতে পারে, তোমরা ফোনে জিজ্ঞেস করবা। ঠিক আছে, সবাই ভালো করে পড়াশোনা করো, বাড়িতে থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয়, 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার